আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পের নাম কাঠগোলাপ। লিখেছেন ওয়াসিমা তাসনিম রুহি। শুনছো? আমার ডাকের পিছনে ফিরে তাকালো প্রিয়ন্ত। তারপর বলল, কিছু বলবে? আমি একটু থেমে বললাম, হুম, আসলে যা বলার তাড়াতাড়ি বলো। আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে হাতের ঘড়ি পড়তে পড়তে বলল প্রিয়ন্ত। আমি বললাম, থাক তাহলে অন্য আরেকদিন বলবো। তুমি অফিসে যাও। প্রিয়ন্ত আমার দিকে ঘুরে আমার কাঁধে হাত রেখে বলল, কেন অন্যদিন কেন? এখনই বলো। আমার জন্য কাঠগোলাপ আনবে প্রিয়? প্রিয়ন্ত আমার কাঁধ ছেড়ে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে হেসে বলল, সবাই তার প্রিয়জনের কাছ থেকে গোলাপ উপহার হিসেবে চায়, আর তুমি চাইছো কাঠগোলাপ? সত্যি তুমি অদ্ভুত। প্রিয়ন্তের কথা শুনে চমকালাম আমি। খানিকটা মন খারাপও হলো। তবুও মন খারাপ ভাবটা চেহারায় প্রকাশ না করে বললাম, আমি অদ্ভুত। হয়তো তোমার কথাই ঠিক, আমি সত্যি অদ্ভুত ধরনের মেয়ে। প্রিয়ন্ত বলল, অদ্ভুত বললাম বলে রাগ করলে? আমি বললাম, আরে ধুর, রাগের কি আছে? তুমি কি রাগ করবার মতো কিছু বলেছ যে আমি রাগ করব? না, ঠিক তা নয়। আমি ভাবলাম তুমি হয়তো রাগ করেছো। আচ্ছা যাই হোক, আমি আসি। সাবধানে থেকো। তুমিও সাবধানে যেও। ওর চলার পথের দিকে তাকিয়ে থেকে বললাম আমি। প্রিয়ন্তর সঙ্গে আমার বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। কিন্তু এই 1 বছরেও মানুষটাকে ঠিকঠাক চিনে উঠতে পারলাম না। মানুষটা কখনো ভালো, তো কখনো কখনো মনে হয় উনি বোধহয় অনুভূতিহীন কোনো মানব, যার কাছে আমার অনুভূতিগুলো নিতান্তই বাচ্চামো আর হাস্যকর থেকে। ছোটবেলা থেকেই ভীষণ আবেগী আমি। মায়ের প্রতি আদরে, বাবার প্রশ্রয় আর ভাইয়ের যত্নে বড় হওয়া মেয়ে কোনোদিন কষ্ট কি জিনিস তা বুঝতেই পারিনি। মা বলতেন, সোনায় মুড়ে মানুষ করেছি আমি তোকে, তারপর যে তোর কি হবে। তখন মায়ের কথায় ততটা পাত্তা দেইনি। কিন্তু আজ নিজে কারোর স্ত্রী, কারোর ছেলের বউ, কারোর ভাবি, কারোর চাচি, মামি হয়ে বুঝেছি আসলে মানিয়ে নেওয়া কি জিনিস। আজ এই দিনে না আসলে বুঝতেই পারতাম না যে একজন মেয়ে তার গোটা জীবনে ঠিক কতটা ত্যাগ করতে পারে। ত্যাগ কম আর বেশি সব মেয়েকেই করতে হয়। আমার মাকেও হয়েছে, আমাকেও করতে হচ্ছে, আর ভবিষ্যতে আমার মেয়েকেও করতে হবে। মেয়েদের পুরো জীবনটাই যে অন্যের জন্য। তারা কেবল অন্যের জন্য ত্যাগ করে যাবে, কিন্তু দিন শেষে তাদের চোখের জল, এতটুকু ক্লান্তি দূর করার জন্য কেউ নেই। এই তো সেবার আমার ভয়াবহ জ্বর হলো। জীবনে প্রথম বাবা মায়ের থেকে এতটা দূরে। আগে অসুখের সময় বাবা থাকতেন মাথার পাশে, আর মা রাত জেগে সেবা করতেন। প্রিয়ন্ত তখন সারাদিন অফিস করে রাতে আমার দেখাশোনা করেছে, আমার কাজগুলোও করে দিয়েছে। এ সমস্ত দেখে আমার শাশুড়ি আমাকে নানান রকম কথা শোনাতে লাগলেন। আমি কেমন বউ, বউ হয়ে স্বামীকে দিয়ে কাজ করাই, আরো কত কি। আমি কখনো প্রিয়ন্তের কাছে এসব নিয়ে অভিযোগ করতাম না, শুধু নীরবে সব হজম করতাম, আর কাজ শেষ করে সারা দুপুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। এমনকি মাকে অবধি বলতে পারেনি সেসব। বাবা মা এসব শুনলে কষ্ট পাবে, আমি কত আদরের মেয়ে তাদের। ভাইয়া তো এসব জানলে আমাকে এক মুহূর্তের জন্যও এখানে রাখবে না। কিন্তু আমি যে প্রিয়ন্তকে এ কদিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি কি করে থাকবো ওনাকে ছাড়া? আমি আজও জানি না সে আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি যে প্রিয়ন্তকে কতটা চাই তা হয়তো তাকে কোনোদিনই বলতে পারবো না। আমি বরাবরই ভীষণ চাপা স্বভাবের। আমি আমার ভবিষ্যতের স্বামীর জন্য অনেক আবেগ, অনেক মুহূর্ত জমা করে রেখেছিলাম, তাই কখনো প্রেম করাও হয়ে ওঠেনি। অনার্স শেষ করার পর বাবা যখন তার পছন্দ করা ছেলের সাথে বিয়ের জন্য বলল, তখন আমার রাজি না হওয়ার কোনো কারণ ছিল না।
প্রিয়ন্ত দেখলে অতটা ফর্সা না হলেও শ্যামলা রঙের, মায়াবী মুখের গড়ন। ছেলে দেখতে লম্বা চওড়া, ভালো জব করে। ব্যাস, বাবা মায়ের পছন্দের, আর কি লাগে। হয়ে গেল বিয়ে। এরপর একটু একটু করে প্রিয়ন্তকে বোঝার চেষ্টা করেছি। মা বলতেন, সংসার করতে হলে আগে একে অপরের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে হয়। আমি ওনার সব পছন্দ অপছন্দের ব্যাপারে জেনেছি। তবুও বোধ করি মানুষটার মন আজও বুঝে উঠতে পারলাম না। মানুষটাই যে এমন রহস্যে ঘেরা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রিয়ন্ত নিজ হাতে আমার প্রত্যেকটি কাজে সাহায্য করে। এতেও আমার শাশুড়ির ভীষণ অসুবিধে। ছেলের সামনে কিছু বলার সাহস না হলেও আড়ালে আবদালে আমাকে ঠিকই কথা শোনাতে ছাড়েন না। শাশুড়ির উচ্চ শব্দে আমার ভাবনার সুতো কাটল। উনি বলতে লাগলেন, বলি সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে? কাজকর্ম কি সব শিখেই তুলেছ নাকি? হ্যাঁ, আজ আবার আমার মেয়েটা এতদিন পর আসবে, ভালো মন্দ রান্না করতে হবে না? যাও গিয়ে দুপুরের খাবারের আয়োজন করো, তাড়াতাড়ি যাও, দেরি করো না যেন। আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, উনি তখনও পিছন থেকে চিৎকার করতে থাকলেন। উফ, আমার হয়েছে যত জ্বালা। ছেলের বউ ঘরে এনেছি, তাকে দিয়ে একটা কাজ যদি ঠিকমতো করানো যায়। আমার শাশুড়ির কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। খুব ইচ্ছে করছে মুখের উপর কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু মায়ের নিষেধ। বড়রা একটু একটু বকাঝকা করবেনই, পরে আবার রাগ কমলে কাছে টেনে নেন। কখনো তাদের সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করা যাবে না। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমার শাশুড়িকে শুধু শাসন করতেই দেখেছি, ভালোবাসতে কখনো দেখিনি। যেন আমার সাথে ভালো করে কথা বলতেও অনেক কষ্ট হয় তার। দুদিন অন্তর অন্তর আমার ননদ তার বাচ্চাদের নিয়ে এ বাড়িতে আসে, আর আসলে তো সপ্তাহখানিক থেকেই যায়, আবার কখনো বা মাসও করে। তবু অনেকদিন পর সে এ বাড়িতে কিভাবে এলো সেটাই বোধগম্য হলো না আমার। যতদিন আমার ননদ এ বাড়িতে থাকে ততদিন যেন আমার শাশুড়ির অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। আমার ননদ মুখে মুখে তার মাকে এসব করতে নিষেধ করলেও সুযোগ পেলে সেও কটূক্তি করতে দ্বিধা করে না। আগে এসবে অনেক কষ্ট হতো, ভীষণ খারাপ লাগতো, কান্না পেত খুব। কিন্তু এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে, এগুলো এখন আর তেমন গায়ে লাগে না। আমার হঠাৎ মনে হলো মেয়েদের আসলে মন খারাপ বলে কিছু থাকতে নেই। এই যে আমাকে শত মন খারাপের মাঝেও শাশুড়ির কথা হজম করে সব কাজ করতে হচ্ছে। এরপর ননদ নন্দাই এলে তাদের সামনে মুখে একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে তাদেরকে আপ্যায়ন করতে হবে। এসবের মাঝে মন খারাপের সময় কই? আগে সামান্য মন খারাপ হলেই না খেয়ে দরজা লাগিয়ে রাখতাম। মা ভাতের থালা হাতে দরজা ধাক্কা দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন আমাকে বকাঝকা করে ফিরে যেতেন। এরপর বাবার এই এক মামনি ডাকেই দরজা খুলে বেরিয়ে আসতেন। তারপর গাল ফুলিয়ে বাবার কাছে মায়ের নামে অভিযোগের ঝুড়ি নিয়ে বসতাম। বাবাও হাসি মুখে সেসব শুনতেন, আর কথার খেয়ালে খেয়ালে কখন যে আমাকে দিয়ে ভাতের পুরো থালাটা খালি করে দিতেন টেরই পেতাম না। বাবা বোধহয় ম্যাজিক জানতেন। এরপর ভাইয়াকে কারণে অকারণে জ্বালানো, বিরক্ত করা, রাত নেই দিন নেই ভাইয়ার কাছে শুধু আবদার আর আবদার। কিন্তু অদ্ভুতভাবে ভাইয়া দুষ্টুমি করে মার দিলেও কখনো আমার উপর রাগ করতেন না। আমাদের পরিবারটা মধ্যবিত্ত হলেও সুখের কোনো কমতি ছিল না। আজ খুব মনে পড়ছে ওদের সবাইকে। কতদিন হয়ে গেল নিজের বাবা মায়ের কাছে যাই না। সন্ধ্যার পর আজ প্রিয়ন্ত অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাসায় ফিরল। আমি সারাদিন কাজকর্ম করে অনেকটাই ক্লান্ত। আমি চুপচাপ ঘরের বাতি নিভিয়ে শুয়েছিলাম। প্রিয়ন্ত আলতো হাতে আমার মাথায় হাত ছোঁয়াতেই
ওনার শীতল স্পর্শে আমার সারাদিনের সব ক্লান্তি অবসাদ এক নিমিষেই দূর হয়ে গেল। আমি চোখ পিটপিট করে একবার ওনার দিকে তাকালাম, তারপর আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। বললাম, তুমি কখন এলে? সে বলল, এই তো মাত্রই। তোমার কি শরীর খারাপ? আমি স্পষ্ট উত্তর দিলাম, না। তাহলে কি মন খারাপ? আমি প্রিয়ন্তর কথা শুনে চমকে ওনার দিকে তাকালাম। বললাম, মেয়েদের মন খারাপ হতে নেই প্রিয়, মন খারাপ তাদের মানায় না। আমার এই ছোট্ট কথায় প্রিয়ন্ত কি বুঝলো কে জানে। প্রিয়ন্ত ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি ঘরের আলোটা একটু জ্বালাই তাহলে কি তোমার সমস্যা হবে? আমি বললাম, না, আমার এখন আলো ভালো লাগছে না। আলোর চেয়ে অন্ধকারই বরং অধিক শ্রেয়। চোখে শুয়ে যায়। প্রিয়ন্ত আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। আমি উঠে বসলাম, হাঁটু মুড়ে মাথাটা কাত করে হাঁটুর উপর রাখলাম। তারপর বিষণ্ণ চোখে বাইরে তাকালাম। আজ বাইরে মস্ত এক চাঁদ। তবে কি আজ পূর্ণিমা? বাইরে পূর্ণিমা হলেও আমার মনে আছে ঘুটঘুটে অমাবস্যা। তাই এই পূর্ণিমাটাও যেন বিষণ্ণ। আমার ইচ্ছে ছিল বিয়ের পর নিজের ভালোবাসার মানুষটিকে প্রিয় বলে সম্বোধন করব, কিন্তু সে কি সত্যি আমার প্রিয় মানুষ হতে পেরেছে? কি জানি, এই প্রশ্নটা আমার আজও অজানা। আজও অবধি নিজের প্রিয় মানুষটির মনের কথা জানতে পারলাম না। তার মুখ থেকে ভালোবাসি শব্দটিও আর শোনা হলো না। হঠাৎ অনুভব করলাম চোখটা জ্বলছে খুব। কিন্তু কি আশ্চর্য, কান্নাটা যেন গলায় আটকে গিয়েছে। আজকাল কান্নাটাও আর যখন তখন আসে না। নাকি সামান্য কারণে কতই না কেঁদে কেটে বুক ভাসিয়েছি। বাবা মা ভাইয়াকে জ্বালানোর শাস্তি বুঝে এভাবেই পাচ্ছি। আমার ভাবনার মাঝেই প্রিয়ন্ত ঘরে প্রবেশ করলো। তারপর নিঃশব্দে আমার পাশে এসে বসলো। ওনাকে এই আধারেও চিনতে আমার ভুল হলো না। মানুষটির নিঃশ্বাসের শব্দটাও যে আমার ভীষণ চেনা। প্রিয়ন্ত আমার কানের কাছে কি যেন একটা গুজে দিল, তারপর হেসে বলল, এখন আশা করি তোমার আলো জ্বালাতে কোনো সমস্যা নেই। এক ফালি চাঁদের আলোতে প্রিয়ন্তের শ্যামবর্ণের মুখটিকে ভীষণ মায়াবী দেখাচ্ছে। এই ছেলেটার মুখে এত মায়া কেন? সৃষ্টিকর্তা বুঝি সমস্ত মায়া এই ছেলেটার মুখেই ঢেলে দিয়েছেন। আমাকে এভাবে তাকাতে দেখে মিটি মিটি হাসছে প্রিয়ন্ত। এতে যেন ওনার রূপ আরো 1000 গুণ বেড়ে গিয়েছে। আমি আমার কানের পিছনে স্পর্শ করে নরম কিছুর ছোঁয়া অনুভব করলাম। আমি আনমনেই মুখ ফুটে বললাম, কাঠগোলাপ। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।